স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ জিয়াউল কবির সুমন। আপনাকে স্বাগত জানাচ্ছি জার্নালে। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমার সঙ্গে যুক্ত হবেন, তখন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেব আমরা। জিয়াউল কবির সুমন, এই যে এগুলো কি নির্বাচনের এক ধরনের যত ঘনিয়ে আসছে রাজনৈতিক দলগুলো নানান কিছু ক্যাশ করতে চেষ্টা করবে, তারা অবলম্বন করছেন? আপনি জানেন যে ঐকমত্য কমিশন দীর্ঘদিন প্রায় 7 মাস এই তাদের বিভিন্ন ইস্যুতে, রাজনৈতিক দলগুলোর এবং বিভিন্ন ইস্যুতে তারা কথাবার্তা বলেছেন, তারা আলাপ আলোচনা করেছেন। বেশ কিছু বিষয়ে তারা একাত্মতা পোষণ করেছেন, আবার অনেক কিছুতে তারা একাত্মতা পোষণ করেননি। তো সেগুলো যারা যে প্রস্তাব যাদের পক্ষে যায়নি তারা সেটা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। এবং আপনি জানেন যে পিআর সিস্টেমটা আসলে যেটা বাংলাদেশের প্রেক্ষিতে আমার মনে হয় যে এখনও মানসিকভাবে মানুষজন এখনও প্রস্তুত না। আমার যেটা ব্যক্তিগত ধারণা, হয়তো ভবিষ্যতে আরও বেশ কিছুদিন পরে হয়তো সেটা হতে পারে। তবে প্রথমত এটা একটা শুরু থেকে এটা একটা ইস্যু ছিল, বিশেষ করে বাম ঘরানার যারা কোয়ালিটি চাইতেন। তো কোয়ালিটি চাইতে তো আপনার এই ঐকমত্য কমিশনে কারা আছেন তারা নিজেরাও তো একটা সেটা ওইভাবে ইস্যুতে আনেন নাই। সেটা জামাত প্রথম এখানে ইস্যু নিয়ে আসছে, ইস্যু নিয়ে আসার পরে সেটা নিয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো আসলে আমরা যখন ডিরেক্টলি যখন জাতীয় সংসদ নির্বাচন হয় তো সেখানে কি হয়, সরাসরি প্রতিনিধি নির্বাচন করে। তো সেখানে আপনি প্রার্থী দেখে আপনি ভোট দিতে পারছেন। আর যদি আপনি নিম্নকক্ষ থেকে আপনি প্রপোর্শনেট রেট অনুযায়ী, বিএনপি যদিও পরে বলেছে যে ঠিক আছে সেখানে প্রাপ্ত সিটের উপরে হবে, সেটা হলে তারা একটা বিবেচনা করতে পারতেন। তো এই বিষয়গুলো, এই দুটো বিষয় নিয়েই এখনও এটা ঐকমত্য কমিশনের হাতে আছে। এটা কি করবে এটা এখনও বলা যাচ্ছে না। তবে জামাত ইসলামী তারা এখনও সেটাকে একটা তাদের রাজনৈতিক কৌশল হিসেবেই তারা সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যাতে তারা এখানে একত্রিত হয় বা একমত পোষণ করে বা কাছাকাছি আসে, সেটা তাদের একটা রাজনৈতিক কৌশল বলে আমার মনে হচ্ছে। জি, অ্যাডভোকেট আতিকুর রহমান আমাদের সঙ্গে যুক্ত আছেন, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য। আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। নীলুফার চৌধুরী মনি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। অ্যাডভোকেট আতিকুর রহমান, নির্বাচন বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন চালাচ্ছে জামায়াত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে মন্তব্য করেছেন। বেশ কিছুদিন ধরেই মন্তব্য করছে বিএনপির নেতারা এই বিষয়টি। আপনারা কি নির্বাচন ফেব্রুয়ারিতে চাইছেন না? দেখুন, ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা জামাত ইসলামী যে 5 দফা দাবিতে আন্দোলন চলছে, আজকে তৃতীয়বারের মতো আমাদের আন্দোলন কর্মসূচি ঘোষিত হয়েছে। আমরা বরাবরই বলেছি যে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, তার আগে আমরা পিআর পদ্ধতির ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নিয়ে সেই আলোকে আমরা নির্বাচনটা দেওয়ার কথা বলেছি। আমরা কখনো নির্বাচন ফেব্রুয়ারির পরে হবে এটি কখনো আমরা বলছি না। এবং আমাদের জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান শুরু থেকেই আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে হোক সে ব্যাপারে আমাদের মতামত ব্যক্ত করেছি এবং জামাত ইসলামী তার সাংগঠনিকভাবেও জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে ধরে আমরা আমাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করছি। আমাদের এই পিআরের দাবিটা মূলত দেশের বিদ্যমান নির্বাচন ব্যবস্থাকে বিশ্লেষণ করে আমরা দিয়েছি, যাতে করে বাংলাদেশে যারা আগামী দিনে সরকারে আসবেন যাতে একটা ভারসাম্যপূর্ণ সরকার সেখানে গঠিত হয়। দেখুন, বাংলাদেশে আমরা দেখেছি, আপনারাও নিঃসন্দেহে জানেন, একটা আসনে 25% ভোট পেয়েও কিন্তু একজন এমপি হয়ে যাচ্ছে। তার মানে সেখানে 75% লোক সেই ব্যক্তিকে চাচ্ছেন। আবার বাংলাদেশে 5 ভোট 10 ভোটও কিন্তু একটা নমিনি তারা সেখানে হেরে যাচ্ছে। আমরা মনে করি বাংলাদেশে আপনি দলীয় প্রার্থী যেখানেই দেন না কেন, জাতীয় নির্বাচনে মানুষ দলকে বিবেচনা করে ভোট দেয়, মানুষ কোন দলকে ক্ষমতা আনতে চায়। যদি আমরা পিআর সিস্টেম যদি আমাদের লোয়ার হাউস এবং আপার হাউসে করা যায়, বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন আসবে এবং কোনো সন্ত্রাসী মাস্তান কোনোভাবেই
তিনি মানে তার শক্তি প্রয়োগ করে কিংবা টাকা পয়সা খরচ করে তিনি পার্লামেন্টে আসার সুযোগ তিনি পাবেন। মানে দেখুন, কেউ কেউ বলছেন, কেউ কেউ কিন্তু এই অভিযোগও করছেন যে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন করা হয় তাহলে যে নিষিদ্ধ ঘোষিত মানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা একটা বড় অংশ ভোট পেয়ে তারা সংসদে এসে যাবেন। সেটার মানে বলা হচ্ছে যে তাদেরকে সুযোগ সৃষ্টি করার জন্যই এইগুলো পিআরের যারা পিআর চাচ্ছেন না তারা এর বিপক্ষে যুক্তি দাঁড় করাচ্ছেন। বাংলাদেশের আগামী নির্বাচনে আমরা মনে করি না আওয়ামী লীগ ইলেকশনে আসার কোনো সুযোগ আছে। না, ইলেকশনে আসতো না, তারা অন্য কোনো ফর্মে আসতো। তারা যদি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে আপনি ঠেকাবেন কি করে? ধরুন একটা পিআর কিন্তু বললে তো এই পিআর ইলেকশনটা কিভাবে হবে, এখানে কারা ইলেকশন করতে পারবে কারা ইলেকশন করতে পারবে না, এগুলো অবশ্যই তো বিধিমালা সেখানে তৈরি হয়ে যাবে। আমাদের নির্বাচনে আইনও কিছুটা সেখানে পরিবর্তন আনতে হবে। আমরা মনে করি কিন্তু আপনি কাউকে নির্বাচনের বাইরে রাখার জন্য যদি বিধিমালা করেন, নির্বাচনের বাইরে রাখার জন্য যদি বিধিমালা করেন, সেটা গণতান্ত্রিক কিনা? না, আমরা বলছি যে পিআর যদি আপনাকে এলাও করেন তখন আমরা কোন পিআরটাকে আমরা গ্রহণ করব বাংলাদেশের বাস্তবতায়, কোনটাকে গ্রহণ করলে আমাদের জন্য এটা সার্বজনীন হবে এবং আমরা সঠিক প্রতিনিধিত্ব সেখানে করার সুযোগ আমরা পাবো, সেটা আমরা বলছি সেখানে। এবং পিআর যখন হবে, যাদের ব্যাপারে ধরুন গেজেট হয়েছে, যাদের কার্যক্রম নিষিদ্ধ, যাদের নিবন্ধন এখন নেই, তাদের ব্যাপারে সেখানে বিধিমালা থাকবে। তারা ইলেকশন তারা যদি অন্য কোন দলের হয়ে ইলেকশন করে, অন্য কোন মার্কা নিয়ে ইলেকশন করে, আপনি ঠেকাবেন কি করে? না, সেটাই ব্যাপার আলোচনা হবে, দলগুলো ঐক্যবদ্ধ সেখানে হবে, এটি সুযোগ থাকবে না। আমরা মনে করি পিআরের ওয়ার্ল্ডে যে কয়টা পদ্ধতি আছে আমরা বসবো, আগে আপনি মূলটাকে আপনি গ্রহণ করে নেন যে আমরা পিআর চাই না, মানে মূলটাকে গ্রহণ করার আগে তো সেটার পূর্বাপর জেল কবি সুমন যদি কোনো মূলটা তো আসলে এতদিনে ঐক্যমত্য কমিশনের যে দীর্ঘ বৈঠক, এখানেই তো মূলটা আসলে অনিষ্পন্ন অবস্থায় রয়ে গেছে। তার সামনে কি এটা গ্রহণ করার সুযোগ আছে কিনা? না, সুযোগ আছে। আমরা তো জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল গতকালকে তার বক্তব্যে বলেছেন যে জামাত যে দাবিতে আন্দোলন করছে, ইসলামী দলগুলো তার সাথে ঐক্যবদ্ধ আছে এবং বিগত যে কর্মসূচিগুলো আমরা মাঠে দিয়েছি, আমরা মনে করি আমাদের এই পিআর যে দাবি আমরা তুলেছি, এই দাবির সাথে জনগণের সমর্থন আমরা পেয়েছি। জনগণ এই দাবিকে গ্রহণ করে নিয়েছে এবং আমাদের সভা সমাবেশগুলো ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেছে। আমরা বলেছি আপনি জুলাই সনদকে আমরা গণভোটে দিচ্ছি, যে পিআরটাকে গণভোটে দিয়ে যে মানুষ প্রত্যাখ্যান করে আমরা সেটা মেনে নেব। আমাদের বর্তমান বাস্তবতায় জনগণ অনেক সচেতন এবং আমরা মনে করি যদি গণভোটে যদি জুলাই সনদের মধ্যে পিআর সিস্টেমকে নিয়ে আসা হয়, এই গণভোটে পিআর পদ্ধতি আসবে বলে আমরা মনে করি। নীলোফার চৌধুরী মনি, ওনারা পিআর চাইলে অসুবিধা কি? মানে তারা একটা দাবি করছেন এবং সেই দাবিতে তারা আন্দোলনে আছেন, জনমত তৈরির চেষ্টা করছেন। জনগণ যদি পিআর মেনে নেয়, উনি যেমন বললেন যে জনগণ যদি পিআর চায় তাহলে এবং মানুষকে যদি তারা বোঝাতে সক্ষম হন, তাহলে অসুবিধা কি? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, এই পিআর পদ্ধতিটা তো হঠাৎ করে এলো। যখন সংস্কার কমিটি হলো, সংস্কার নিয়ে বসলো সব দল মিলে, তখনও কিন্তু তাদের মাথার মধ্যে এটা ছিল না। তারা থাকলে তারা অবশ্যই ঘোষণা দিতেন। তারা কিন্তু এটা নিয়ে কথা বলেন নাই। অনেকটুক আলোচনা সামনের দিকে চলে আসার পরে তারপরে হঠাৎ করে তারা পিআর বললেন। আচ্ছা, একটা ভালো বিষয় যদি মাঝখানে ঢুকে পড়ে তো অসুবিধা কি? মানে অসুবিধা কি? তারা বলতেই পারেন, আমি বললাম তো আলোচনা তো হতেই পারে। বাট তারা যে বলছেন, তারা এটা জনগণকে বুঝাতে হবে। জনগণ কি বুঝে? বিএনপি কি বলেছে, পিআর হবে কি হবে না, সামনে নির্বাচন আসলে নির্বাচনে যে দল পাশ করবে, যে দল সরকার গঠন করবে, তারা জয়যুক্ত হয়েছে, 2/3 মেজরিটি পেলে তারা তো দিতেই পারে। তারা যদি চায় তাহলে দিবে। তারপরে তারা এটার জন্য গণভোট প্রত্যাশা করেছে। তো পিআরটা বিএনপি মনে করে যে পিআর কোনোভাবেই বাংলাদেশের প্রেক্ষাপটে ঠিক না। পৃথিবীর যত দেশগুলোতে পিআর হয়েছে, আপনি এই পৃথিবীর দেশগুলোতে ম্যাক্সিমামই কিন্তু ফেডারেল গভর্নমেন্টে পিআর হয়েছে। নর্মাল কিন্তু আপনার কেন্দ্রীয় সরকারে কিন্তু পিআর হয় নাই।
যাও বা দুই একটা দেশে হয়েছে, তাদের রেজাল্ট কিন্তু ভালো না। আমি যদি সামনে আপনার এই মুহূর্তে আমার পাশের দেশ নেপালের উদাহরণ দিই, যে 17 বছরে 13 বার নির্বাচন হয়েছে এবং 14 বারের দিকে আরো 6 মাসের মধ্যে আরেকটা নির্বাচনের ঘোষণা দিয়েছে, সরকার পতন হয়েছে। তো এই যে জিনিসগুলো, এটা কিন্তু কোনো ভালো ফলাফল না। আমার দেশের মানুষের এত পয়সাও নাই, আমার দেশ ঋণে জর্জরিত একটা দেশ। এই দেশের মানুষ এই ঋণ শোধ করে দুবেলা দুমুঠো খেতেই যখন হাপিত্তেশ করে, সেখানে বছরে একবার করে 1.5 বছরে একবার করে নির্বাচন পিআরের মাধ্যমে দিলে আপনার তারপরে কি হবে? এই খরচের ব্যাপারটা যেটা থাকে না, কিন্তু এটা যদি দেশের মানুষ যদি এটাই চায়, মানে দেশের বেশিরভাগ মানুষ যদি এটাই চায় যে আমরা এরকম গভর্নমেন্টই চাইবো, 6 মাস পর পর বদলাবে, এটা বুঝবেন কিভাবে? আপনি বেশিরভাগ মানুষ যে চাচ্ছে, মানুষ তো বুঝেই না পিআর কাকে বলে। তাহলে সেখানেই তো জামায়াত বলছে সেখানে গণভোট দিয়ে দেন। আমি লাইনটা শেষ করি। উনি যে বললেন যে পিআর হলে সন্ত্রাসীদের সমস্যা দূর হবে, সন্ত্রাসীরা আসতে পারবে না, উনাকে কে বলেছেন এটা? বরং সন্ত্রাসীদের দৌরাত্ম আরো বহুগুণ বৃদ্ধি পাবে। কারণ পিআর এর কি হবে, একটা লিস্ট থাকবে, লিস্টে কি হবে 1 থেকে 300 পর্যন্ত এমপিদের নাম থাকবে। সেই 1 থেকে 300 পর্যন্ত নাম থাকবে। যার নাম 1 থেকে 5 পর্যন্ত থাকবে তার একটা রেট থাকতে পারে গগনচুম্বী। যার নাম 5 থেকে 10, 15, 20 এর মধ্যে থাকবে তার একটা রেট হতে পারে। এরকম করে যদি রেট হয়, টাকা নিয়ে ওই লিস্টে নাম ঢোকানো, কাছে টাকা থাকে। আচ্ছা, সন্ত্রাসীরা চাইলেই অন্যের পকেটের টাকা নিজের পকেটে নিতে পারে, তাহলে তো সন্ত্রাসীদের দৌরাত্মই বৃদ্ধি পাবে। এখানে তো আপনার মনে করেন যে অন্য কারো কোনো অবস্থান হবে না। এইখানে ওগুলো তো তারা ষড়যন্ত্রী হয়ে যায়। আপনার আরেকটা জিনিস, আমি পিআর এর কথা বলি, তাহলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কেন পিআর দিচ্ছে না? পিআর স্কুল কলেজ, একটা স্কুলের ছাত্র তো বলতেই পারে যে আমি অঙ্ক ভালো পারি না, অঙ্কে আমি 0 পাইলাম, বাট আমি ইংরেজিতে 99 পাইছি, বাংলায় আমি 98 পাইছি, সমাজ বিজ্ঞানে আমি 97 পাইছি, আপনার বিজ্ঞানে আমি 100 পাইছি, তাহলে আমি কেন পাস করব না? আমি একটাতে 0 পাইছি, সো হোয়াট? সমস্যাটা কোথায়? পিআর মানেই তো একটাতে 0 পাইলে সমস্যা নাই। আপনার এক এলাকায় 10,000 ভোট পায় এমপি হয়ে যাবে। আমরা এই আলোচনাতেই ফিরবো। একটা বিরতি নিতে হচ্ছে আমার, বিরতির পরে এসে আলোচনাটা আর একটু বড় করে করতে চাই। দর্শক, একটা ছোট্ট বিরতির পরে ফিরে আসছি একাত্তর জার্নালের সঙ্গে থাকবেন আশা করি। আমরা যে আলোচনায় ছিলাম, জিয়াউল কবির সুমন, আমার অতিথির কাছে যদি মানে কোনো আপনার প্রশ্ন থাকে, তাছাড়া আপনার কাছেও আমার একটু জানার আছে। অপর দলগুলো তো আসলে পিআর ইস্যুতে মানে আন্দোলনে আছে। কেউ বলছে যে এটা বিশেষ করে এটা ঐকমত্য কমিশনের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাতেই ছিল না। এটা কয়েকটি দলের, বিশেষ করে জামায়াত ইসলামের দাবির প্রেক্ষিতে এটা আসলে সামনে এসেছে বা ঐকমত্য কমিশনের সেই বিষয় তো আসলে শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসেনি ঐকমত্য কমিশন। তো এখন আমার এই জামায়াতের আতিকুর রহমান সাহেবের কাছে প্রশ্ন, তাহলে আপনাদের পরবর্তী কর্মসূচিগুলো কি? এই যে মানে সিদ্ধান্তে আসা গেল না এবং 17 তারিখে যেখানে আপনার জুলাই সনদ স্বাক্ষর হবে, তো সেক্ষেত্রে আপনাদের পরবর্তী করণীয়টা কি? আপনারা কিভাবে এই দাবি আদায় করবেন? তারিখ আমাদের 2 দিন কর্মসূচি আছে বিভাগীয় শহর এবং জেলা শহরে। আমরা আশা করব এর মধ্যে দিয়ে সরকারের বোধোদয় হবে যে পিআরের দাবিটা জনগণের যৌক্তিক দাবি। এই দাবির সাথে দেশের জনগণ বিপুল অংশ সম্পৃক্ত আছে। এরপর আমরা দেখব সরকার কি ডিসিশন নেয় 17 তারিখে, তারপর আমরা আমাদের পরবর্তী ডিসিশন গ্রহণ। আমরা আশা করি সরকার 15 তারিখ তারা 2 দিন সময় বাড়িয়েছেন, নিঃসন্দেহে এখানে সরকারের ভূমিকা আছে। আমরা পলিটিক্যাল দল আমরা দাবি তুলেছি, বিভিন্ন দলগুলো দাবি তুলেছে, বিশেষজ্ঞগণ কথা বলেছেন, এবং এই 2-3 মাসে মোটামুটি বাংলাদেশে বহু টকশো হয়েছে পিআরের পক্ষে বিপক্ষে। আমরা মনে করি দলগুলো দাবি দিয়েছি, আমরা জনমত সংগ্রহ করার চেষ্টা করেছি। যারা এখন দায়িত্ব সরকারের কাছে, এখানে সরকারকে মূলত যাতে আগামী দিনগুলোতে বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হয়, যাতে করে বাংলাদেশ আবার সে অন্ধকার যুগে প্রবেশ না করে। আমরা মনে করি সরকার সেই দিকটাকে বিবেচনা করেই জনগণের অভিপ্রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে ওনারা জুলাই সনদে পিআরকে অন্তর্ভুক্ত করবেন এবং যে গণভোট আমরা দাবি জানিয়েছি নভেম্বর মাসে,
সে গণভোটে পিআর টাকা রাখবে। সেটা গভর্নমেন্ট ব্যত্যয় ঘটে আমরা পরে আমাদের ডিসিশন জানাবো না, কিন্তু এটা অ্যাডভোকেট আতিকুর রহমান, মানে এটা কি ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত নাকি সরকার, মানে ঐকমত্য কমিশনে যদি কোনো বিষয়ের সিদ্ধান্ত না আসে সেটা সরকার কি করে ইনক্লুড করবে? এটা তো মির্জা ফখরুল বলেছেন চাপিয়ে দেওয়া বিষয়। ঐকমত্য কমিশনের সভাপতি তো প্রধান উপদেষ্টা, কিন্তু ঐকমত্য কমিশন এবং সরকার তো আলাদা। এখানে দেখুন, ঐক্যমত কমিশনে 84টা বিষয়ে ঐক্যমত হয়েছে, আবার কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে। জি, গণভোটের ব্যাপারে শুরুতে বিএনপি একমত, তারা এখন একমত হয়েছে এবং সেই গণভোট নিয়েও কিন্তু আছে না যে আমরা বলেছি গণভোট নভেম্বরে হতে হবে, কারণ নির্বাচনের দিন গণভোট হলে এই গণভোটের কোনো গুরুত্ব থাকবে না, এটা মানে দেওয়ার জন্য দেওয়া হবে। মানে কেন এরকমটা ভাবছেন? দেখুন, বাংলাদেশে যেহেতু এক্সপিরিয়েন্সটা কম, ইলেকশনে বহু ধরনের ঘটনা ঘটতে পারে, মানুষ তখন ফোকাসিং দিব হলো ইলেকশনটাকে, তখন গণভোট কিন্তু হয়ে যাবে। বহু ঘটনা ঘটলে তো ওই ইলেকশনও নভেম্বরে আমরা চাচ্ছি। একইভাবে তো এটাও বলা যায় যে আপনার এর আগে 3টা ইলেকশন কিন্তু প্রপারলি হয় নাই, তাহলে সেক্ষেত্রে আপনারা একটা সুষ্ঠু নির্বাচন, সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন বা অংশগ্রহণমূলক নির্বাচন দাবি করেন এবং মানে সেটা দাবি করেন। দেখুন, জামাত স্পষ্ট করে বলেছে যে আগামী নির্বাচনকে স্বচ্ছ করার জন্যই জুলাই সনদে আইনি ভিত্তি এবং গণভোট হতে হবে, এবং গণভোটে জনগণ আমাদেরকে স্বীকৃতি দেয়, তার লোকে সেখানে আমাদের নির্বাচনের দিকে যাবে আমাদের। এই গণভোট যদি আপনি নভেম্বর মাসে আপনি এটাকে না করেন, আমি মনে করি বাংলাদেশের মানুষের মধ্যে তারা আশাহত হয়ে যাবে, এবং আশাহত হওয়ার কারণে দীর্ঘ সময় যে ঐক্যমত কমিশন আলোচনাগুলো হয়েছে, আলোচনার আলটিমেট রেজাল্ট বাংলাদেশ পাবে। এটা হচ্ছে বড় বিষয়। নীলোফার চৌধুরী মনি, আমরা মনে করি আগামী যে রাজনীতিটা আমাদের আছে এটা সংস্কার হওয়া প্রয়োজন, এবং বাংলাদেশকে সুন্দর করার জন্য অ্যাডভোকেট আতিকুর রহমান সবাইকে সেক্ষেত্রে সাপোর্ট করা প্রয়োজন। অ্যাডভোকেট আতিকুর রহমান পরিষ্কার। নীলোফার চৌধুরী মনি, হ্যালো, জি জি, আমি শুনতে পাইনি, আপনি আরেকবার বলবেন। নীলোফার চৌধুরী মনি, ওনারা বলছেন যে এই পিআরের দাবি যেটা গণভোটে সংযুক্ত করতে হবে, এবং উনি বলছেন যে এটা সরকারের এখনো সুযোগ আছে। ঐক্যমত্য কমিশনে, যেহেতু ঐক্যমত্য কমিশনের প্রধান ডক্টর ইউনূস, তিনি আবার সরকার প্রধানও, সুতরাং তারা গণভোটে এই পিআর পদ্ধতিটা দিতে পারেন মানুষের সামনে। দেখেন, এটা সরকার জনগণকে বাদ দিয়ে তো দিতে পারেন না। একটা দল চাইলো আর সরকার দিয়ে দিবে, এটা তো সরকারের এই রাইটস সরকারের নাই, কারণ এই সরকার নির্বাচিত সরকার না, এই সরকার হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। কিছু মানুষ এই সরকারকে নিয়োগ দিয়েছে যখন দেশের সরকার ছিল না, এবং বিএনপি সহ অন্যান্য দলগুলো কোনো কমপ্লেইন করে নাই, তাতে সরকারকে সহযোগিতা করেছে, এই কারণে যে দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি সেটাকে স্থিতিশীলতা আনানোর জন্য। কিন্তু নির্বাচিত সরকার ছাড়া তো এই সরকার এটা করতে পারে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিএনপি যেখানে এখানে ঘোর আপত্তি করেছে, বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক অনেক দল এটা নিয়ে ঘোর আপত্তি করেছে। অনেকেই বলেছে যে উচ্চকক্ষে পিআর হলে ভালো হতো, সেইখানে বিএনপির আপত্তির মধ্যে আরেকটা দলের চাওয়াটাকে কতটা গ্রহণযোগ্যতা পাবে এটা নিয়ে। আমি আপনার সময় কথা বলি নাই, প্লিজ আপনি একটু থামেন, আপনার সময় আমি কথা বলি নাই। তো সেইখানে বিএনপি যেটা চাইবে, বিএনপিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, বিএনপিকে গুরুত্ব দিয়েই এই কাজগুলো করতে হবে। যেখানে আপনার জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে যে নির্বাচনের আগে না নির্বাচনের দিন এটা হবে, বিএনপি যেটা চেয়েছে নির্বাচনের দিন একই খরচে হয়ে যাক, একই সমস্যার সমাধান হয়ে যাক। কারণ তারা যেটা মনে করছে যে একটা এমপি হয়ে গেলে সেটা জুলাই সনদের সমস্যা হবে কিনা। বিএনপি কিন্তু বলেছে যে এমপিরাও ভোটে নিয়োগ প্রাপ্ত হবে, জুলাই সনদ হবে, হা জয়যুক্ত হয়েছে না না জয়যুক্ত হয়েছে এটা বলা যাবে। সেই জায়গায় তো এইখানে পিআর ওইখানে সংযোজনের আর প্রশ্নই আসে না, কারণ পিআর একদম আলাদা একটা কনসেপ্ট। এই কনসেপ্ট নিয়ে বিএনপির অনেক রকম মতবিরোধ আছে। না, আগে হলে অসুবিধা কি? নীলোফার চৌধুরী মনি, আগে যদি করা যায়, আগে অসুবিধা কি? আপনি তো এইটা বলছেন জুলাই সনদের কথা। জি, জুলাই সনদ যদি আগে হয়ে যায়, আগে হলে আপনি খেয়াল করেন, 1 নাম্বার
বাংলাদেশের কিছুদিন আগে, 1 বছর আগে একটা নির্বাচন, জাতীয় নির্বাচন হয়ে গেছে, জনগণ ভোট দেয় না ঠিক আছে, কিন্তু নির্বাচনের যত খরচ কোনোটাই কিন্তু বাদ ছিল না, সবই ছিল, সবই হয়েছে। সেইখানে একটা নাটক হয়েছে। না মানে এটা কি শুধু খরচের কারণে, মানে খরচের কারণে নাকি অন্য কারণ আছে? অবস্থা, অর্থনৈতিক যে অবস্থা, এটা তো অবশ্যই একটা কারণ। কিন্তু নীলোফার চৌধুরী মনি, এটা তো খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, মানে এখানে অনেকগুলো পুরো রাষ্ট্র কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত, এগুলো এটাও তো এত কম গুরুত্বপূর্ণ না যে এখানে আমার টাকা বাঁচানোটাই মেন, এখানে অন্য কোনো। আপনার ওই একই দিন করলে সমস্যাটা কোথায়? আপনার সমস্যা তো হচ্ছে না, আপনার এমপি মানে যাদের ভোট দিবে, আমি প্লিজ আমার প্রশ্ন হচ্ছে আগে করলে অসুবিধা কি? যে ভোট দিবে এমপিরা তো সেদিন সর্বশেষবার না, ক্ষমতার কোনো অধিকারী না। এমপিদের ঘোষণা হওয়ার 3 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ হবে, গ্যাজেট প্রকাশ হওয়ার পরে তারা এমপি লিগ্যালি। তো সেইখানে 3 দিন কেন? যেই দিন ঘোষণা হবে আপনার গণভোট, সেই দিনই তো গণভোটের একটা গ্রহণযোগ্যতা থাকলো। সেই জায়গায় আপনি আমার কাছে এটা পরিষ্কার হচ্ছে না, মানে আমার কাছে এটা পরিষ্কার হচ্ছে না যে এটা শুধুমাত্র খরচ নাকি অন্য আর কোনো কারণ আছে। মানে এটা পরিষ্কার হচ্ছে না যে 1 মাস আগে কেন ভোটটা হতে হবে। আপনি এটাই বলেন, যেখানে ভোটের আছে মাত্র 3.5 মাস থেকে 4 মাস, সেইখানে 1 মাস আগে পর পর দুইটা নির্বাচন, এটা তো আমার কাছেও পরিষ্কার হচ্ছে না। মানে এটা হলে কি ধরনের অসুবিধা তৈরি হতে পারে? যদি না ভোট জয়যুক্ত হয় তাহলে কি ভোট পিছিয়ে যাবে? তাহলে কি ন্যাশনাল ইলেকশনটা হবে না? যেটা চাচ্ছে ডেফিনেটলি জনগণ যদি না চায়, জুলাই সনদ যদি না ভোটে মানে হয়ে যায়, বাতিল হয়ে যায়, তখন তো আপনি কোনো সাধারণ নির্বাচন করতে হবে, তখন তো আপনি এগুলো ইমপ্লিমেন্ট করতে পারলেন না। নির্বাচনের কথাই বলছি যে আপনি যারা নির্বাচনটাই চায় না, যারা নির্বাচন চাইলে তারা পিয়ার নিয়ে এরকম করতে পারতো না, তারা আপনার 1 মাস আগে শুধুমাত্র তাদের মন রক্ষার জন্য, মুখ রক্ষার জন্য 1 মাস আগে এই নির্বাচন, 1 মাস আগে হলেও যেমন কিছু হবে না, 1 মাস ইলেকশনের দিন হলেও কোনো সমস্যা হবে না। তাহলে সমস্যাই যদি না হয়, তাহলে এক খরচে আপনার হলে সমস্যাটা কোথায়? আপনি তো এখানে যুক্তি তুলে ধরতে পারেন নাই, কেন আপনাকে 1 মাস আগে করতে হবে? সেই যুক্তিটা আপনি দেন যে আমি আপনার রাজি হব, যেভাবে আপনি জুলাই সনদকে রাজি করিয়েছেন যে এই জুলাই সনদ না হলে পরবর্তী কোন সরকার আসলে যারা আন্দোলন করেছে তাদের সমস্যা হতে পারে। আন্দোলন যেহেতু বিএনপিও করেছে, বিএনপিরও সমস্যা হতে পারে, জামাতেরও সমস্যা হতে পারে, এনসিপির হতে পারে। তাহলে অ্যাডভোকেট আতিকুর রহমান 1 মাস আগে কি কারণে করতে হবে? 1 মাস আগে হলে কি সুবিধা? আমি যদি বলি, আমাদের আপা যে যুক্তি আমাদের কাছে নেই। এই না যুক্তি আপনি বলেন, আপনার কাছে কি যুক্তি আছে যে 1 মাস আগে হলে এই সুবিধা? দেখুন, আচ্ছা আমি যদি বলি যে 26 ইলেকশনটা কৃষি ভিত্তিতে হবে, কৃষি ভিত্তিতে হবে বলেন, ইলেকশন তো আর 5 তারিখ হওয়ার কথা। যদি জুলাই সনদকে আপনি আগেই এটাকে আপনি অনুমোদন করে না নেন, অনেকগুলো বিষয় কিন্তু আইনগত প্রশ্ন আসবে, এবং আপনি ইলেকশনটা করবেন নেক্সট ইয়ারে, আপনি কিভাবে করবেন বলেন তো? ভিত্তিটা কি? এই জন্য আমরা বলি যে এই যে রাষ্ট্রীয় সংস্কারের যে গুরুত্বটা আছে, তো আপনি আলোচনা করেছেন, এটাকে গুরুত্ব বিবেচনা করে এটাকে আপনার যদি সেই ভয় থাকে যে তাহলে আইনি ভিত্তিটা কি, আপনার যদি সেই ভয় থাকে, আপনার কি এই ভয় নেই যে জুলাই সনদ যদি মানুষের সামনে যায়, মানুষ যদি বাতিল করে দেয়, তখন আপনার সেই ভয় হচ্ছে না? বাংলাদেশের মানুষ জুলাই সনদের জন্য তারা অপেক্ষা করছে, বরং যারা জুলাই সনদকে চান না, যারা মনে করে তাহলে আর ভয় কি? দেশের মানুষ যদি এটা চায়, তাহলে তো আর আইনি কোনো ভিত্তির প্রয়োজনীয়তা নাই, দেশের মানুষই তো আইন। না, দেশের মানুষ আইন, কিন্তু আপনি গণভোটের ভিত্তি আছেন, আপনি কিভাবে করবেন? মানুষ যে প্রমাণটা কি? আপনি গণভোট করবেন, মানুষ এটার পক্ষে রায় দেবে, দেন বাকি সব স্টেপ সে আলোকে পরিচালিত হবে আপনার। সেটা তো আপনাকে ওই ইলেকশনের দিনই করে দিচ্ছে না। ইলেকশনের দিন দেখুন, বাংলাদেশ আমাদের ছোট্ট একটা দেশ, একটা ইলেকশন মেকানিজম করে আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে হয়। কেন আমরা স্থানীয় সরকার নির্বাচনে তো আমরা 3-4টা ব্যালটে আমরা ভোট দেই। যদি দুটাকে আমি একসাথে দিই, স্থানীয় সরকার নির্বাচনে অ্যাডভোকেট আতিকুর রহমান স্থানীয় সরকার নির্বাচনে আমরা কিন্তু 3-4টা ব্যালটে ভোট দেই এক সময় গিয়ে। একসঙ্গে মিলানো যাবে না। স্থানীয় একটা পার্ট, এটা একটা রাষ্ট্র সংস্কারের আমাদের পদক্ষেপ। আমরা জুলাই যে বিপ্লবটা আমাদের হয়েছে, জনগণের যে সংস্কারের যে আকাঙ্ক্ষাটা, আকাঙ্ক্ষা হচ্ছে এর সাথে আপনি ভিন্ন কিছু মিলানো যাবেন না। আমরা মনে করি জুলাই সনদ এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, অলরেডি এটা সব রাজনৈতিক দল একটা ঐক্যমত্যে এসেছে, 17 তারিখে সেটা স্বাক্ষরিত হবে। তো
তো সেটা একটা আসলে আইনি ভিত্তিতে একটা লাগবেই। তো সেটার মাধ্যমেই জুলাই সনদটা স্বাক্ষরিত হতে যাচ্ছে এবং এরপরে সামনে নির্বাচন আসছে। কিন্তু পিআর বা অন্য যেগুলো আছে সেগুলো আমার মনে হয় যে আগে আমরা যেহেতু তিনবার আমরা নির্বাচন আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি, তো আমাদের আগে একটা প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে একটা অভূতপূর্ব এর আগে যেমন এরকম হয়নি এমন একটা সুন্দর নির্বাচন তিনি দিতে চান। তো সেটা দিতে গেলে আপনার যেই আনুষঙ্গিক যে বিষয়গুলো ভোটার তালিকা এগুলো আপনার সঠিকভাবে করে তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপর আবার যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাদের একটা চ্যালেঞ্জ আছে। তো সব কিছু মিলিয়ে এবং গণমাধ্যমের ভূমিকা সব কিছু মিলিয়ে একটা সুন্দর নির্বাচন সরকার দিতে চান। তো সেই হিসেবে জুলাই সনদ ঠিক আছে, কিন্তু আপনার এই যে পিআরের যে বিষয়টা সেটা আমার মনে হয় যে পরবর্তীতে রাজনৈতিক সরকার যারা আসবে তারা এগুলো নিয়ে ডিসকাশন করবে, তারা আরও বড় বড় জায়গায় আলোচনা করবে, বড় বড় ফোরামে আলোচনা করে হয়তো একটা সিদ্ধান্তে ভবিষ্যতে আসলেও আসতে পারেন। কিন্তু এবারই তো হয়ে যাচ্ছে, উচ্চকক্ষে তো আমরা পিআর করছি, এটা তো আমরা যদি একটু মন্তব্য নিয়ে এই মানে আলোচনাটা এখানে শেষ করে দিতে চাই। তার আগে অ্যাডভোকেট জি ছোট ছোট করে শুরুতে নীলোফার চৌধুরী মনির কাছে যাই, তারপরে অ্যাডভোকেট আতিকুর রহমান। নীলোফার চৌধুরী মনি, দেখেন, এক মাস আগে নির্বাচন চেয়ে তারা এটাই প্রমাণ করতে চান যে তারা যা চায় তাই হয়, তার বাইরে কিছু হয় না। নইলে এরকম জেদ করা একটা দেশের সরকার 15.5 বছর গড্ডালিকা পাথরের মতো চেপে বসেছিল, একদম আপনার কি বলবো যে একটা হায়ানা, একটা ফ্যাসিস্ট, তাকে উৎখাত করতে গিয়ে সমস্ত বাংলাদেশের কত প্রাণ হারাতে হয়েছে, কত রকমের ক্ষতি হয়েছে। সেইখান থেকে যদি আমাদের লিসন নেওয়া থাকতো, তাহলে আমরা এই ছোট ছোট ঘটনাগুলোকে একটা বড় ঘটনা করে আমরা এত বড় একটা বিস্ফোরা বানাতে চাইতাম না, যেটার জন্য আমাকে সম্পূর্ণ অ্যানেস্থেসিয়া দিয়ে আমাকে অপারেশন করতে হবে। আমরা চাই যে এই দেশের গণতন্ত্র টিকে থাকুক, এই দেশের গণতন্ত্র উন্নত হোক। সেই গণতন্ত্র উন্নত হওয়ার জন্য একটা নির্বাচন দরকার। সেই নির্বাচনের জন্য যারা কিনা বলতে পারে যে একদিনে 2টা ব্যালট পেপার দেওয়া যাবে না, 2টা ব্যালটের জন্য 2 দিন নির্বাচন দিতে হবে, এই যুক্তির নাম হচ্ছে খোঁড়া যুক্তি। এই খোঁড়া যুক্তি দিয়ে আপনার বাংলাদেশে জামাতের অনেক টাকা থাকতে পারে, কিন্তু বাংলাদেশে কিন্তু অত টাকা নাই। বাংলাদেশের টাকার জন্য বাংলাদেশ কিন্তু অনেক ঋণগ্রস্ত, সেইখানে তার টাকাটা কিন্তু যোগান দিতে হবে দেশকে। আমি বলি ঐক্যমত কমিশনে যতগুলো দল সেখানে বসেছে সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়েছে, যেগুলো মৌলিক ইস্যু তারা বারবার দিয়েছেন, এক পায়ে তারা সেখানে রাজি হয়েছে। আমরা মনে করি রাষ্ট্র যে সংস্কার হওয়াটা আমরা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে বিএনপি ধারণ করতে পারছে না। তারা আগের মতো ইলেকশন করে তারা কেন্দ্র দখল করবেন, সন্ত্রাস করবেন, তারা সেই চিন্তা তারা আছে। আমরা মানে নোট অফ ডিসেন্ট দিলেই কি মানে রাষ্ট্র সংস্কারে বাধা? বাধা আছে না, ওনারা আসে পরে ওনারা এটা করবেন না। মানে মতামত তো আমার থাকতেই পারে, আপনার মতেই আমার মত হতে হবে কেন? কিন্তু যে দিকগুলোতে অধিকাংশ দল একমত হয়েছেন আমরা দেখলাম সেই জায়গাতে ওনারা, সেটাও আপনি বলতে পারেন না, এটা কোনো দোষারোপ হতে পারে না। কারণ একজন ব্যক্তিও যদি মানে এই রাষ্ট্রের একজন ব্যক্তিও যদি আপনার মতের বিরুদ্ধে থাকে, তার মতটাও আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। এটাও আলোচনা আছে, অধিকাংশ দলের যে সাইজ এবং বিএনপির যে সাইজ সেটা আসলে এক না। শুনেন, সেই সাইজ এটা বোঝা যাবে সামনে ভোটের মধ্যে দিয়ে, আগের সাইজ দিয়ে এখন বিশ্লেষণ করা যাবে না। হ্যাঁ, পরিবর্তন চলে আসছে, বহু কিছু মানুষ এখন চিন্তা ভাবনা করছে, সুতরাং আগের সাইজ দিয়ে নতুন যে রাষ্ট্র এখানে ওইভাবে সাইজ দিয়ে মূল্যায়ন করা যাবে না। আমরা মনে করি জনগণের চিন্তাকে প্রাধান্য দিয়েই আমাদেরকে সরকারকে সেই কাজগুলো অগ্রসর করা উচিত। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আতিকুর রহমান এবং নীলোফার চৌধুরী মনি, আপনাদের দুজনকে যুক্ত হওয়ার জন্য আজকে ৭১ জার্নালে। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। এ পর্যায়ে একটা খবরে একটু নজর দেব। গেল 1 বছরে প্রায় 200 পোশাক কারখানা বন্ধ হয়েছে। এভাবে একের পর এক পোশাক কারখানা বন্ধ হয় উদ্বিগ্ন বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন। পোশাক খাত সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, এমনটা বলেছে সংস্থাটি। আমরা এ নিয়ে আলোচনা করব। তার আগে আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে সেই পত্রিকাগুলোর শিরোনাম একটু দেখে নিই। শুরুতে যুগান্তর, ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শুনানি শুরু, অভ্যুত্থানে হাসিনার দানবীয় সরকারের পতন ঘটে।
সংবাদ প্রতিদিন। সংলাপ থেকে রাজপথে জামায়াত, 5 দফা দাবিতে আন্দোলনে নামা দলগুলো বলছে এটি সরকারের উপর চাপ সৃষ্টির পাশাপাশি জনমত গঠনে তাদের কৌশল। বণিক বার্তা, এপ্রিল জুন প্রান্তিকে না, এটা পাল্টাপাল্টি হামলায় বহু হতাহতের দাবি পাকিস্তান ও আফগানিস্তানের, এটি অনেক বড় ঘটনা গতকাল থেকেই। আমাদের সময়, থেমে গেছে গ্যাস অনুসন্ধান, চলে গেছে 4 কোম্পানি। সেনা কর্মকর্তারা কার হেফাজতে থাকবেন, সিদ্ধান্ত ট্রাইব্যুনালের। দৈনিক ইনকিলাব, সেনাবাহিনীর স্মার্ট সিদ্ধান্ত সর্বমহলে প্রশংসিত, গুজববাজরা ধরাশায়ী। দৈনিক জনকণ্ঠ, 2.5 শতাধিক সেনা নিহতের দাবি, পাকিস্তান আফগানিস্তান পাল্টাপাল্টি হামলা। The Daily Observer, peace summit today in Egypt to discuss plan to end Gaza war. এই ছিল আমরা যে খবরগুলো আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনাদের হাতে পৌঁছবে সেগুলো শিরোনাম দেখলাম। যে খবরটা নিয়ে বলছিলাম, গেল 1 বছরে প্রায় 200 পোশাক কারখানা বন্ধ হয়েছে, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা জানি যে পোশাক শিল্প আমাদের অন্যতম অর্থনীতির অন্যতম ব্যাকবোন। একেএম সাইফুর রহমান, ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন, বিজিবিএ, ওনাকে একটু যুক্ত করে নেব। ওনারাই এই স্ট্যাটিস্টিক্স দিয়েছেন। সাইফুর রহমান, আপনারা এই মানে তথ্যগুলো আসলে কিসের ভিত্তিতে করেছেন একটু যদি আমাদের একটু বলেন, কারণ আমরা জানি যে যুক্তরাষ্ট্রে আমাদের গার্মেন্টসের প্রবৃদ্ধি বেড়েছে, আমাদের রপ্তানি বেড়েছে, এরকম খবর আমরা হতে দেখেছি। তার বিপরীতে এটা একটা অনেক বড় ঘটনা, অনেক বড় খবর। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি গত 2 অর্থ বছরের মধ্যে যদি কম্পেয়ারটা করেন, যে জুলাই সেপ্টেম্বর 2024, জুলাই সেপ্টেম্বর 2025-এর মধ্যে আপনি দেখে থাকবেন আমাদের 6%-এর মতো বিজনেসের গ্রোথ কমেছে, অর্থাৎ আমরা 6% বিজনেস হারিয়েছি। এর মধ্যে অনেকগুলি কারণ আছে, এটা ঘটেছে গত বিভিন্ন পরিস্থিতির কারণে, গত 1-1.5 বছরের মধ্যে এটা হয়েছে। এই যে এর মধ্যে যেটা হয়েছে যে প্রায় বিজিএমইর তথ্য অনুযায়ী 182টা ফ্যাক্টরি যেমন বন্ধ হয়েছে, আবার সেখানে 166টি ফ্যাক্টরি চালু হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে $20 মিলিয়ন একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি বন্ধ হয়ে যে যদি $2 মিলিয়ন বা $5 মিলিয়ন বার্ষিক এক্সপোর্ট করে এরকম ফ্যাক্টরি ওপেন হয়, এতে খুব মানে খুশির কোনো সংবাদ না। তবে যে জিনিসটা হচ্ছে, দেখুন, একটা ফ্যাক্টরি যখন বন্ধ হয়, মালিক যেমন ক্ষতিগ্রস্ত হয়, শ্রমিক তার চাকরি হারায়, ব্যাংক তার পার্টনার হারায়, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে ধরা খায়, এবং কি বাইং হাউসগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বড় যেই নেগেটিভ নিউজটা সারা বিশ্বব্যাপী স্প্রেড হয়, আমাদের একটা নেতিবাচক নিউজ, এবং আমাদের যে বায়াররা আছে তাদের কাছে একটা ভুল বার্তা হিসেবে চলে যায়। যখন এই বার্তাটা তাদের কাছে যায়, তখন আমাদের যে আপকামিং যে অর্ডারগুলি থাকে, ভবিষ্যতে যেটা পাবো বা যে অর্ডারটা আমরা নেগোশিয়েট করছি, এটা নিয়ে আমরা শঙ্কার মধ্যে পড়ে যাই। কারণ মানে এগুলো বন্ধ হলো কেন, মানে কোন প্রেক্ষাপটে এগুলো বন্ধ হলো, 182টা কারখানা? এগুলোর পিছনে নানাবিধ কারণ থাকে। কখনো দেখা যায় যে কিছু রাজনৈতিক পরিস্থিতি কিছু ছিলই, তৎসঙ্গে যুক্ত হয়েছে ব্যাংকগুলি প্রপার সাপোর্টিং ছিল না, তারপরে বিভিন্ন ধরনের অস্থিরতা, বিভিন্ন শিল্পের বিভিন্ন এরিয়াতে যখন অস্থিরতা তৈরি হয়, একটা ফ্যাক্টরির জন্য কখনোই সম্ভব হয় না যে তাকে 3 দিন 4 দিন ফ্যাক্টরি কারখানা যদি বন্ধ থাকে, নিরাপত্তার অভাবে সে যদি ফ্যাক্টরি চালাতে না পারে, তার 3-4 দিনের লসটাই দেখা যায় কয়েক কোটি টাকার মধ্যে হয়ে যায়। কিন্তু আপনারা বলেছেন গ্যাস বিদ্যুৎও একটা অনেক বড় কারণ, গ্যাস বিদ্যুতের অভাবে তৎসঙ্গে তো আছেই গ্যাস বিদ্যুৎ। কারণ একটা ফ্যাক্টরি, যখন আমরা বাইং হাউস অ্যাসোসিয়েশন বা বিজিবির মেম্বাররা যখন একটা ফ্যাক্টরিতে অর্ডার প্লেস করেন, শুধু একটা নিরাপত্তাই একটা ফ্যাক্টরির জন্য সবচেয়ে বড় কারণ না, তার গ্যাস লাগবে, বিদ্যুৎ লাগবে, ব্যাংকিং লাগবে, এক্সপোর্ট লাগবে। তো সবকিছু মিলে তাকে একটা ফ্যাক্টরিকে ম্যানেজ করতে হয়। তো যখন সেই সাপ্লাই চেইনগুলোতে কোনো একটা জায়গাতে কোনো তার ইন্টারাপশন হয়, তখন সে পুরো সাপ্লাই চেইনটা ভেঙে পড়ে এবং ফ্যাক্টরিটা একটা সময় সিক ফ্যাক্টরি হিসেবে বন্ধ করতে বাধ্য হয়। সবচেয়ে বড় সমস্যা হলো যখন কোনো ফ্যাক্টরি বন্ধ হয়, এটা প্রি অ্যালার্ট থাকে না, কোনো আমাদের কাছে কোনো নিউজ থাকে না যে এটা কখন বন্ধ হবে, এবং মালিকও বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে উনি ডিক্লেয়ার করতে পারেন না যে আমি আগামী 2 মাস পরে ফ্যাক্টরিটা বন্ধ করব বা 6 মাস পরে ফ্যাক্টরিটা বন্ধ করব। তখন যেটা হয়, উনি যেমন আমাদের রানিং অর্ডারগুলি নিয়ে ক্ষতিগ্রস্ত হন, উনি নিজেও ক্ষতিগ্রস্ত হন, শ্রমিক তার ক্ষতিগ্রস্ত হয়, এতে একটা সামাজিক অস্থিরতা পর্যন্ত তৈরি হয়।
তো এটাই আমাদের উদ্বেগের কারণ জি। এবং সেই জন্য আজকে আমরা জিয়াউল কবির সুমন না, উনি যথার্থই বলেছেন 2024-25 অর্থ বছরে $48 বিলিয়ন এই খাতে এসেছে এবং এর মধ্যে 82% হচ্ছে তৈরি পোশাক খাত থেকে এসেছে এবং বিশেষ করে লাস্ট যে এক বছরের যে ঘটনাগুলো, বিশেষ করে রাজনৈতিক টার্মোয়েল, তারপরে ব্যাংকিং খাতে যেই ধস, বিশেষ করে ব্যাংকগুলোর যে অচল অবস্থা, মার্জার, তারপরে এলসি ঠিক মতো ওনারা করতে পারছেন না, ছাড়াইতে পারতেছেন না, এছাড়া বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ ছিল তো, এবং ব্যাংকের রিশিডিউল। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে বন্ধ হওয়ার আরেকটা কারণ হচ্ছে বিশেষ করে যারা বিগত সরকারের সমর্থক যেসব মালিক ছিলেন তারাও সেগুলো ছেড়ে চলে গেছেন, মালিকানা একটা ঝামেলা আসছে, তো ব্যাংকিং সাপোর্টটা তারা পাচ্ছেন না। তো এইসব কারণে আরও নানাবিধ কারণ আছেন, তো মূলত রাজনৈতিক অস্থিতিশীলতা এবং এসব কারণে এই ঝামেলাগুলো যাচ্ছে এবং আগামী আরও 2-3 মাস এভাবে চলবে আমার যেটা অ্যানালাইসিস। এরপরে হয়তো ইলেকশনের পরে এই সিচুয়েশনটা ডেভেলপ করবে রাজনৈতিক সরকার এলে পরে। জি, সেরকমটা মনে করেন কিনা সাইফুর রহমান? যে আমরা আসলেও এটাই মনে করছি, কারণ আপনি যদি দেখে থাকেন যে কারণ কাস্টমারদের একটা কনফিডেন্স লেভেলের একটা বিষয় আছে, হ্যাঁ, সে যে সে কখন অর্ডার করবে। তো সেই কারণে আমরা সেটা আজকে আমাদের প্রেস কনফারেন্সে বলেছি যে আমাদেরকে সরকারকে একটা সমন্বিত উদ্যোগ নিতে হবে, এখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। যে দেখেন এই আমাদেরকে আমাদের যে ব্যবসার যে আমাদের সংগঠনগুলি আছে, প্রত্যেকটা সংগঠনকে এক টেবিলে বসে নীতি নির্ধারণ, পলিসি নির্ধারণ করতে হবে যে কিভাবে আমরা এটা উত্তরণ করতে পারি। যদি আমাদের কোনো ফ্যাক্টরিতে ব্যাংকিং সমস্যা হয় তাকে ব্যাংকিং সাপোর্ট দিতে হবে, কোনো এরিয়াতে যদি তাকে নিরাপত্তার অভাব থাকে নিরাপত্তা ওদেরকে বিধান করতে হবে। নয়তো এইটা আমাদের জন্য যেটা হবে যে আমরা এই সামনের অর্ডারগুলি আমরা নিয়ে আসতে পারবো না, কারণ এখানে অনেকগুলি জটিলতা হয়ে যায়। যেমন আবার অনেক সময় দেখা যায় যে আমরা ফ্যাক্টরিতে অর্ডার দিয়েছি, সে সময় মতো এলসি করতে পারছে না। তো এই ধরনের যদি এলসি না করতে, আমরা আরেকটা জিনিস খুব মানে ভালোভাবে বলছি, সবাইকে আমরা বোঝানোর চেষ্টা করছি। দেখেন আমরা বিজিবি এর যারা মেম্বার আছি, বাংলাদেশ বাইং হাউস অ্যাসোসিয়েশন, ওনারা এই মেম্বাররা যারা ফ্যাক্টরিগুলি যাতে এই বিজিবি মেম্বারদের বাইরে কোনো মেম্বারদের কারো বাইং হাউসের সাথে কাজ করতে গেলে সতর্ক হন। কারণ হচ্ছে বিজিবি তার মেম্বারদের যখন একটা ট্রেড লাইসেন্স প্রদান করে ও ব্যবসা করার জন্য যে অনুমোদন যেটাকে আমরা বলি প্রদান করে, তখন অনেকগুলি ইন্সপেকশনের মধ্যে দিয়ে সে যায়, সে তার এক্সপিরিয়েন্স, তার বিজনেসের সাইজ এবং তার অফিসের সেট আপ সবকিছু মিলে আমরা সবসময় বলি ফ্যাক্টরিগুলিকে আপনারা যখনই কোনো কাজ নেবেন তখন অবশ্যই বাইং হাউসের বিজিবি এর মেম্বারশিপ আছে কিনা ওই ধরনের ফ্যাক্টরিকে কাজ করার জন্য আপনারা প্রায়োরিটাইজ করেন। নয়তো দেখা যাবে যে একটা সময় এই বাইং হাউসও আপনার জন্য একটা লায়াবিলিটি হিসাবে কাজ করবে এবং দিন শেষে এই বায়ার আপনি মাল এক্সপোর্ট করতে পারবেন না এবং ফ্যাক্টরিটা আপনাকে বন্ধ করে দিতে হতে পারে। সো এই জিনিসটাও একটা বড় ফ্যাক্টরি হিসেবে কাজ করে। এবং আরেকটা জিনিস আমরা সরকারের কাছে পলিসি সাপোর্ট চাচ্ছি, যেটা সবসময় বলে আসছি, দেখেন নতুন বাজার সৃষ্টির কথা বলছি আমরা দীর্ঘদিন ধরে, কিন্তু নতুন বাজার সৃষ্টি করার জন্য কোনো আমরা এখন পর্যন্ত কোনো পজিটিভ সাইন দেখছি না। আমরা যখন বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক মেলাগুলোতে যাই তখন দেখি যে চায়নার 300-400 স্টল থাকে, ইন্ডিয়ার 300-400 স্টল থাকে, ইভেন আমাদের যে চতুর্থ পঞ্চম স্থানে যারা অবস্থান করেন পাকিস্তানেরও প্রায় 70-80-100টা স্টল থাকে, বাংলাদেশের প্যাভিলিয়ন থাকে মাত্র 5টা 7টা 10টা। এইখানে আমাদের অনেক কিছু করণীয় আছে। আমাদেরকে এই মেলাগুলিতে এক একটা মেলা মানে ওই যে স্টলগুলো, মানে যে দেশগুলোর কথা আপনি বললেন, সেটা কি সরকারের থেকে করে, মানে নাকি ব্যক্তি মালিক বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে? তাহলে আমাদের এখান থেকে কম যায় কেন? পক্ষ থেকেও যায়, সাবসিডাইজও থাকে, সবকিছু মিলেই ওনারা যায়, কিন্তু ওনাদের ফুড স্টেপটা অনেক বেশি থাকে। তো আমরা সবসময় যেটা বলি যে আমরা কেন সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার হয়েও আমাদের ফুড স্টেপ এত কম। তো এখানে আমরা বলবো যে সরকারকে যদি এখানে দেখেন আমাদের এই বিজিবিতে বলেন, ফ্যাক্টরিগুলোতে বলেন, অনেক ভালো উদ্যোক্তা আছে যাদের কাছে অনেক সুযোগ আছে, ওরা যদি ব্যবসার সুযোগ পায়, আপনি ইফ ইউ স্পেন্ড সেন্স, ইফ ইউ earn dollars, that's a good sign actually. আমাদেরকে এই সরকারের উচিত হবে যে এই কোম্পানিগুলোকে যদি আমরা আর্থিকভাবে সহযোগিতা করে প্রত্যেকটা মেলাতে 70-80টা এক্সিবিশন স্টলকে ব্যবসায়ীকে নিয়ে যেতে পারি। এখানে সরকারের হয়তো একটা এক্সিবিশনে 10 কোটি 5 কোটি 2 কোটি খরচ হবে, কিন্তু এই 100 কোটি টাকার আপনাকে কিন্তু বিলিয়ন ডলারের ব্যবসা আপনাকে গ্রো করতে দেবে। তো সরকারের প্রত্যেকটা মেলাতে পড়া, এবং কি বিদেশে যে আমাদের যে কমার্শিয়াল কাউন্সিলগুলি আছে, ওনারা যদি এই B2B কমিউনিকেশনের মাধ্যমে আমাদেরকে বিজনেস হাবটা তৈরি করে দেন। কিন্তু সরকার তো বলে যে এগুলো করেন তারা, একটা সমন্বিত আসলে করেন, কিন্তু সমন্বিত উদ্যোগ আসলে কখনো নেওয়া হয়নি। সমন্বিত উদ্যোগ দরকার, সেটা সরকার, বিজিবি এবং যারা গার্মেন্টস মালিক আছেন
সবার এটা মধ্যে একটা একটা সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে হয়তো এই দুরবস্থাটা ওনারা দ্রুত ওভারকাম করতে পারবে। জি, অনেক অনেক ধন্যবাদ একেএম সাইফুর রহমান যুক্ত হওয়ার জন্য আজকে ৭১ জানুয়ারি। আরেকটা জিনিস আমাদের মধ্যে আছে যেটা হচ্ছে অসুস্থ প্রতিযোগিতা, বাইং হাউস গুলোর মধ্যে যেমন থাকে, ফ্যাক্টরি গুলোদের মধ্যে থাকে, এগুলো আমাদের একটা অনেক বড় কারণ। আমরা আশা করব এই প্রতিযোগিতা তো আসলে বন্ধ করা খুব কঠিন, মানে বিজনেসম্যানরা তো প্রতিযোগিতা করবেন, প্রতিযোগিতা করে যিনি টিকবেন তিনি থাকবেন, 1 সেন্ট 2 সেন্টের কারণে। আচ্ছা, সেটা আমাদেরকে যদি আমরা একটা স্ট্যান্ডার্ডাইজ করতে পারি, সবাই মিলে এক টেবিলে, আমার মনে হয় যে এই সমস্যা উত্তরণ করা সম্ভব। আচ্ছা, তাহলে তো হলোই, মানে আপনারা নিজেরা বসে যদি এটা করতে পারেন সেটা তো আসলে জি খুবই ভালো লাগলো। একেএম সাইফুর রহমান, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ৭১ জার্নালে। দর্শক, আরেকটি খবর আমরা একটু, আজকে সারাদিনই খুবই উত্তাল ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম। পুলিশি হামলার প্রতিবাদে সোমবার থেকে কর্মবিরতির ডাক এমপিওভুক্ত শিক্ষকদের। ৩০,০০০-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকরা তারা কর্মবিরতি পালন করবেন আগামীকাল থেকে। এ নিয়ে একটু আলোচনা করব, একটা বিরতির পরে ফিরে আসছি। ৭১ জার্নালে থাকবেন। আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। বিরতির আগে যেমন বলছিলাম, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এর আগে তারা বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, ৭৫% বোনাসের দাবি সহ দাবিগুলো নিয়ে তারা প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে ফেলেন। এরপরে পুলিশ সাউন্ড গ্রেনেড এবং জল কামান ব্যবহার করে শিক্ষকদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকরা অবস্থানে যান এবং সেখানে সংহতি জানান এনসিপির নেতারা। আমরা একটু এই বিষয়টা একটু যুক্ত করে নিতে চাই। উপপুলিশ কমিশনার রমনা বিভাগের ডিএমপির মোহাম্মদ মাসুদ আলম বিপিএম এবং একই সঙ্গে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, সদস্য সচিব এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। মোহাম্মদ মাসুদ আলম, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমগুলোতেও এই খবরটা খুবই গুরুত্ব নিয়ে সামনে এসেছে, উত্তাল ছিল, পক্ষে বিপক্ষে অনেকে অনেকভাবে বলছেন। শিক্ষকদের উপরে বল প্রয়োগ করতে হলো কেন, সেটাই আসলে সবার প্রশ্ন ছিল, মানে সেই জায়গায় মাসুদ আলম, আপনার ব্যাখ্যা কি? আমি একটু বলে নিই। জি, বিষয়টা হচ্ছে, আমরা কিন্তু সেই প্রথম থেকে আরো ৮-১০ দিন আগে থেকে যখন ওনারা প্রোগ্রাম ঘোষণা করে তখন থেকেই এই যে আজিজি সাহেবের সাথে থেকে শুরু করে ওনাদের যে মাইনুদ্দিন সাহেব, ওনাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি। গতকাল রাত্রেও আমরা একসাথে বসেছিলাম। তারপরে আজকের কর্ম পদ্ধতিগুলো একসাথে আমরা কিভাবে করব, যে এই প্রোগ্রামটা তাদের যত ইতিপূর্বে তারা অনেকগুলো বেশ কয়েকটা প্রোগ্রাম করেছে, তো এই প্রোগ্রামগুলোতে আমরা কিন্তু সহযোগিতা করেছি চরম ভাবে, ওটা আজিজ সাহেব বলবে। তো এইটাতেও আমি সহযোগিতা করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। তো সকালে যখন ওনারা যখন আসার পরে আমরা 10টা বা 10:15টার দিকে তাদের কাছ থেকে তাদের সাথে কথা বলে, আগেই তো কথা বলা ছিল, 12 জনের একটা প্রতিনিধি দল ঠিক করি এটা কিন্তু আমরা পাঠিয়ে দিই অর্থ সচিব মহোদয়ের এখানে, মানে সচিবালয়ে তারা কথা বলে ওখানে আলোচনা করে, তাদের আলোচনাটা মোটামুটি ফলপ্রসূ হওয়ার পরে আমরা কিন্তু আসার পরে আমরা আবার কিন্তু আমার সাথে কথা বলে তারা সেন্ট্রালি যে প্রেস ক্লাবের সামনে যে তাদের যে মাইকের ব্যবস্থা ছিল ওইখানে কিন্তু সেন্ট্রালি আজিজি সাহেব নিজেই ঘোষণা দেয় যে তাদের আলোচনাটা ফলপ্রসূ হয়েছে এবং তারা এখানে যেহেতু প্রেস ক্লাবের সামনে অনেক লোক, প্রায় 15-20 হাজারের মতো মানুষ হয়ে গেছিল, দুই পাশে রাস্তায় বন্ধ হয়ে গেছে, মানুষের চরম ভোগান্তির মধ্যে মানুষেরা পড়েছে। এই জন্য সে ওইটা চিন্তা করে সিদ্ধান্ত আমার কাছেও জানা যায় যে আমরা এখান থেকে সবাই চলে যাব শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারে, ওখানে গিয়ে অবস্থান করব। যেহেতু সচিব মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন আমাদের 2-1 দিনের মধ্যে আমাদের প্রজ্ঞাপনটা হবে, ওই অনুযায়ী আমরা প্রজ্ঞাপনটা পেলে আমরা ওখান থেকে স্থগিত করে আমরা চলে যাব। তো ইটস ভেরি গুড, ওনারা ওইভাবেই কিন্তু সুন্দর করে উনি ঘোষণা দিয়ে আমরা সামনে থেকে গাইড করে তাদেরকে নিয়ে চলে যাই হচ্ছে শহীদ মিনারে, একবার আজিজ সাহেব সহ সবাই, তো নেতৃবৃন্দ যারা ছিল সবাই এবং তাদের পিছনে তাদের অনুসারীরা। কিন্তু আমি যখন ওই যে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার পরে এখান থেকে ফোন দেয় যে স্যার ওনারা তো সবাই যায় না, এখানে তো এখনো 3-4 হাজার লোক আছে। তখন আমি কিন্তু আজিজ সাহেব থেকে শুরু করে আরো অন্যান্য যারা ছিল তাদের সাথে কথা বলি, তখন ওনারা বলেছে না, এরা তো সবাই আসার কথা, যারা আছে তারা আমাদের সাথে না, তাহলে হয়তো ওনারা অন্য কিছু চিন্তা ভাবনা করতেছে। তো
তো পরে আমি বললাম ঠিক আছে আপনাদের লোকজন দেন। পরে ওনাদেরও কিছু লোকজন শিক্ষকদের প্রতিনিধি যারা ছিল তারাও তাদেরকেও দিল। আমরা ওখানে আবার ব্যাক করে গেলাম, গিয়ে ওনাদের সহ শিক্ষক প্রতিনিধি যারা ছিল মানে যারা শহীদ মিনারে গেল তাদের সহ আমরা মাইকিংও করলাম ওখানে গিয়ে। যে দেখ অনেকে হয়তো বা আমি চিন্তা করতেছিলাম যে অনেকে হয়তো বা বুঝতে পারে নাই বা শুনতে পারে নাই, অনেকে আবার বিভিন্ন এলাকা থেকে আসছে, ঢাকাতেও হয়তো খুব বেশি হয়তো বা এর আগে আসে নাই, সাইডে সুইডে ছিল। তো ওই জন্য আমরা বোঝানোর চেষ্টা করছিলাম যে দেখেন আপনাদের যে মূল প্রোগ্রাম এই প্রেস ক্লাবে এটা কিন্তু এখন আর নাই, ওনারা কিন্তু সবাই চলে গেছে শহীদ মিনারে। আপনারা একটু দয়া করে শহীদ মিনারে যান, আমাদের 2-3টা গ্রুপ করে দেই তাদেরকে আমরা, যে আমাদের হেলার মাইক যেটা হ্যান্ড মাইক বলে, হ্যান্ড মাইকে আমরা কিন্তু মোটামুটি প্রচার করি যে আপনারা এখানে অবস্থান করেন না, আপনাদের যত নেতৃবৃন্দ আছে বা আপনাদের ম্যাক্সিমাম অংশই চলে গেছে শহীদ মিনারে, আপনারা ওখানে চলে যান। তো এটা বলার পরে তাদের সেন্ট্রাল যে মাইকের যেখানে ওনারা আবার নতুন করে নতুন নেতৃত্ব আবার দেওয়ার চেষ্টা করতেছিল, ওনাদের ওখানে গেলাম। আমি ওনাদের বললাম যে আপনারা এখানে নতুন করে আবার কি শুরু করছেন, আপনারা ওইখানে চলে যান, আমরা ওইখানে তো সবাই চলে গেছে। তো এই পর্যায়ে তারা কিছু বলে যে না আমরা তো যাবো না, আমরা এখানে দাবি না আদায় হওয়া পর্যন্ত এখানেই থাকবো। এখন দেখেন এখানে তো সকাল থেকে মোটামুটি এখন 1টা-1.5টা বাজে, এই যে আপনারা 2টা রাস্তা বন্ধ হয়ে গেছে, মানুষের দুর্ভোগ হচ্ছে। তা আপনাদের সিদ্ধান্ত, যারা নেতৃবৃন্দ ছিল সবাই সিদ্ধান্ত নিয়ে চলে গেল, তা আপনারা এখানে আবার হুট করে কোন জায়গা থেকে, আপনাদের সাথে আমাদের কথাও হয় নাই, যোগাযোগও নাই, আবার হুট করে আপনারা অল্প কয়েকজন নিয়ে এখানে থাকবেন, তা আপনাদের উদ্দেশ্য তো হলে তো খারাপ, আমরা এটা ভাই মানবো না। আপনারা একটা কাজ করেন, যেহেতু মানুষের দুঃখ দুর্দশা এখানে ব্যাপক আকারে হচ্ছে, এখানে ট্রাফিক জ্যাম লাগা মানে পুরো ঢাকা শহরের ইম্প্যাক্ট পড়ে। তো ওইভাবে আমরা তাদের সাথে কথা বলি, কথা বলার পরে তারা শোনে না, পরে 10 মিনিট সময়ও দেয় যে 10 মিনিটের মধ্যে আপনারা যদি যান আমরা কিচ্ছু বলবো না, 10 মিনিট পর না গেলে কিন্তু আমরা আপনাদেরকে সরাই দেওয়ার ব্যবস্থা করবো। সেইভাবে কিন্তু আমরা 10 মিনিট না আরো 5 মিনিট 15 মিনিট পরে কিন্তু আমরা ওইখান থেকে আস্তে আস্তে যে প্রথমে যে সাউন্ড গেট 3টা নিক্ষেপ করা হয়, তো এটা জাস্ট একটা প্যানিক সৃষ্টি করার জন্য যেন তাও চলে যায়, কারণ জানেন যে সাউন্ড তারপরে বল প্রয়োগ করতে হয়েছে আর কি, না তো পরিষ্কার হলো। হ্যাঁ, তারপরে আমরা কিন্তু আস্তে আস্তে তারপরে বল প্রয়োগ বলতে আসলে যেটা মিডিয়াতে যেটা আসতেছে আমি একটু ক্লিয়ার করে নেই, এটা কিন্তু আসছে ম্যাক্সিমাম ধরার ক্ষেত্রে, হয়তোবা 2-1জনকে উঠাতে যাবে যেন একটু মনে করে যে ধরতেছে পুলিশ, তাহলে আমাদের যাইতে হবে, এরকম বিষয় আর এইখানে কিন্তু যে লাঠি চার্জ করা বা অন্য কিছু করা এরকম ছিল না। জি জি, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, মানে আপনারা বলেছেন যে যারা সেই সময়ে পরবর্তীতে যারা ওখানে অবস্থান করলো, এবং মাসুদ আলম বলছিলেন যে মানে আরেকটা গ্রুপ নেতৃত্ব নিয়েছে, তাদেরকে আপনি বলেছেন যে তারা আপনাদের কেউ না এবং তারা হয়তো ভিন্ন উদ্দেশ্যে ওখানে আছে, ওনার ভাষ্য। তো সেই জায়গায় যাদের উপরে বল প্রয়োগ করা হয়েছে তারা তো আপনাদের কেউ না, তাদের উপরে তাহলে বল প্রয়োগের প্রেক্ষিতে আপনারা এখন আবার এই কর্মসূচিতে আছেন কেন, লাগাতার কর্মসূচিতে গেলেন কেন? জি ধন্যবাদ। আমরা লাগাতার কর্মসূচিতে কিন্তু বল প্রয়োগের জন্য যাইনি, আমরা প্রশাসনের সাথে কথা বলে কালকে আমরা এটা ওনাদের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচিটা অব্যাহত রাখব। আমরা প্রেস ক্লাবে প্রোগ্রাম করার ক্ষেত্রে আমাদের যিনি ডিসি রমনা মহোদয় আছেন, আমাদেরকে অনেক সহযোগিতা তিনি করেছেন আমাদেরকে, তাকে আমরা ধন্যবাদ জানাই। তো আমরা আমাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রণালয় থেকে ফিরে এসে আমরা ওখানে ব্রিফ করে আমাদের শিক্ষকদেরকে নিয়ে আমরা মিছিল সহকারে আমরা চলে এসেছি। তো এখানে একটি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটি হচ্ছে আমাদের 4টি মাইক্রোফোন ছিল, কিন্তু শিক্ষক ছিল আমাদের প্রায় লক্ষাধিক আমাদের মিডিয়ার ভাষা অনুযায়ী। তো আমাদের যে মেসেজটা, এই মেসেজটা আসলে আমরা যে ব্রিফ করেছি আমাদের ম্যাক্সিমাম টিচারের মানে তারা শুনতে পায়নি, যার কারণে আমরা যে শহীদ মিনারে এসেছি অনেক শিক্ষকই আসলে বিষয়টা জানতো না, যার কারণে তারা ওখানে অবস্থান নিয়েছে। আমার কাছে যখন আমি মনে করেছি যে সবাই আমাদের সাথে চলে এসেছে, আমি যখন জানতে পেরেছি যে না সব শিক্ষক আসেনি, আমি মাসুদ ভাইকে ফোন করে বলেছি যে ভাই আপনি আমাদের শিক্ষক যারা আছেন ওনাদেরকে কনভিন্স করে আপনি একটু বুঝিয়ে সমঝিয়ে শহীদ মিনার পাঠিয়ে দেন। তারাও সম্ভবত চেষ্টা করেছেন। আসলে এই ঘটনাটা ঘটেছে আপনার মানে
ভুল বোঝাবুঝির কারণে না, এবং কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং এর অধ্যক্ষ কারণে দেলোয়ার বিশেষ হোসেন, করে আমাদের অধ্যক্ষ দেলোয়ার মাইক্রোফোন হোসেন, অপর্যাপ্ত থাকার কারণে শিক্ষকরা অধ্যক্ষ দেলোয়ার আমাদের হোসেন, মানে ঘোষণাটা তারা শুনতে পায়নি। আমি বিডি নিউজ 24 এর এরপরে একটি আমি বিডি নিউজ চক্র 24.com এর একটু খবরটা যদি পড়ি, আপনি তাদের সাংবাদিককে বলেছেন, তিনি বলেন, আজ যে পুলিশি হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। আমাদের কয়েকজন সহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি চাই। আপনি কি এই হামলার নিন্দা জানিয়েছেন, বা আপনি বলছেন যে এটা ভুল বোঝাবুঝি, যে কারণে মানে পুলিশকে সরি বলা বা এই ধরনের কোনো বক্তব্য আপনারা চাইছেন না, রাখছেন না? নাকি নিন্দা জানানোর নাকি পরে এখন রাতে নিন্দা জানানোর ভুল বুঝেছেন? নাকি নিন্দা জানানোর পরে এখন ভুল বুঝেছেন রাতে? জিয়াউল কবির সুমন বলছিলেন। না না, আমরা নিন্দা জানিয়েছি। সরি, আমি লেট মি ফিনিশ। আমরা নিন্দা জানিয়েছি। আমি মাসুদ ভাইকে ফোন করে বলেছি যে আপনারা শক্তি প্রয়োগ না করলেও পারতেন, কারণ হচ্ছে যেহেতু আমি আপনাকে বলছি যে আপনারা একটু শিক্ষকদেরকে কনভিন্স করে পাঠিয়ে দেন, একটু ধৈর্য ধারণ করলে হয়তো আমাদের শিক্ষকদেরকে আপনারা পাঠিয়ে দিতে পারতেন। কিন্তু এখানে জুনিয়র অফিসাররা সম্ভবত এখানে তারা হয়তো অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে, যার কারণে আমাদের একজন শিক্ষক রক্তাক্ত হয়েছে। তারপরে আমাদের কয়েকজন শিক্ষক আমার সাথে তাদের সাক্ষাৎ হয়েছে, তাদের জামা ছেঁড়া ছিল, তাদেরকে লাঠিপেটা করা হয়েছে। এখানে একটু যদি পুলিশ ধৈর্য ধারণ করতো, ওনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, একটু ধৈর্য ধারণ করলে হয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। এখন তারা তো আমাদের শিক্ষক, সেই জায়গা থেকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা এটা প্রতিবাদ করেছি। জি, না ঠিকই আছে। মাসুদ আলম, মানে ওনারা তো শিক্ষক, সেটাও ঠিক। মানে উনি যেটা বলছিলেন যে আমাদেরও তো আসলে শিক্ষা দিয়েছেন, বা আমাদের সন্তানদের শিক্ষা দিচ্ছেন এখনো। সুতরাং এইভাবে ওনারা বলছেন যে এভাবে শক্তি প্রয়োগ না করলেও হতো, আর একটু ধৈর্য ধরে একটু যদি সফিস্টিকেটেড ওয়েতে বিষয়টা হ্যান্ডেল করা যেত কিনা। আমি একটু বলি, আসলে ঘটনা হচ্ছে আমাদের তো আসলে আমরা ব্যক্তিগত শত্রুতা বা আমাদের নিজেদের স্বার্থের কোনো বিষয় না। এটা হচ্ছে আমরা যেটা করি, আমরা চাকরি করি, দেশের স্বার্থেই কাজ করি। দেশের জন্য কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে সেটা কিছু আমরা বুঝি। তো আমরা কিন্তু প্রথম থেকে ওনারা যখন বড় আকারে প্ল্যান করছে যে এখানে অনেক লোকজন জমায়েত করবে, এটা স্বাভাবিকভাবে ওনাদের একটা প্ল্যান থাকতেই পারে, সরকারকে এটা প্রেসারে রাখা বা তাদের দাবি আদায়ের জন্য একটা কৌশল এটা থাকবেই। তো ওইটা আমরা মাথায় রেখে তাদেরকে বারবার প্রথম থেকে আমি কিন্তু ভাইকে অনেকবার অনুরোধ করছি যে ভাই আপনারা এটা এই প্রেস ক্লাবে না করে এটা বলেছেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, কিন্তু বারবার বলেছেন যে আপনি আপনারা সহযোগিতা করেছেন শুরু থেকে। জি না, এরপরে যেটা হয়েছে, এই যে আমাদের তো আসলে ওই যে যেটা বলতে চাচ্ছিলাম যে ওনাদেরও কিন্তু দুই তিনজন শিক্ষক আমাদের সাথে ছিল, এবং তারাও কিন্তু মাইকিং এ বলছে, কিন্তু যখন মাইকে বলে এবং আমরাও বলতেছিলাম তখন কিন্তু ওরা বলছে না আমরা যাব না। এটা যে ওই যে শুনতে না পারা বা ভুল বোঝাবুঝি কিছু আছে হয়তো শুনতে না পারার বিষয় থাকতে পারে, কিন্তু সবই যে এরকম হবে এরকম না। তবে আমাদের সামনেই অনেকে সবাই হচ্ছে ইয়ে করছে যে ওই প্রতিবাদ করছে যে না, তারা ওখান থেকে কোনোভাবেই যাবে না। তারা দাবি না, একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখানে। এর মধ্যে কি রাজনৈতিক কোনো ইন্ধন দেখছেন কিনা মাসুদ আলম? জি, ওই না, আমরা যেটা ওই যে আজকে রাতেও কিন্তু আমরা সহ যে আজিজ সাহেব ওনারা মানে 10-15 জন আসছিল, ওই যে 5-6 জন ধরা হয়েছিল। ধরা বলতে আসলে ওই সময় নিয়ে আসা হয়েছে, আমরা তো তখনই বলে দিছিলাম যখন আমরা সাংবাদিকদের ব্রিফ করি যে আমরা আসলে শিক্ষক, ওনাদেরকে আমরা মামলা দেওয়ার জন্য বা অন্য কোনো কিছু করার জন্য নিয়ে ধরিও নাই, তো ওনাদেরকে ছেড়ে দেব। তো আমরা কিন্তু সন্ধ্যার আগেই ছেড়ে দিয়েছি, ওই যে আজিজ সাহেবরা যাওয়ার আগেই ছেড়ে দিয়েছি। আচ্ছা, তো ওইটা তো গেছি। হ্যাঁ, যে মানে জিয়াউল কবির সুমন, মানে শিক্ষকদেরকে আসলে এরকম রাতভর আন্দোলনের জন্য প্রেস ক্লাবে থাকতে বা যেতে হচ্ছে বা থাকতে হচ্ছে, এটা এর আগেও আমরা দেখেছি যে আমাদের শিক্ষকরা তারা বর্তমান বাজার অনুযায়ী আসলে তাদের সম্মানী সেই পরিমাণ মানে সন্তোষজনক না আর কি তাদের ভাষায়। তো তাদের যে দাবি দেওয়া, যৌক্তিক দাবি দেওয়া, এগুলো সরকার চাইলে সেগুলো মিট আপ করতে পারেন, সেটা আলাপ আলোচনার মাধ্যমে। আবার অন্যদিকে আপনি
মাসুদ আলম সাহেব বলেছেন যে 15-20 হাজার লোক ছিলেন, উনি বললেন যে ওনারা লক্ষাধিক লোক ছিলেন। তো এখানে কিন্তু অনেক বড় একটা গ্যাপ। তার মানে বাকি লোক কারা? না, কিন্তু 15-20 হাজার মানুষ এখানে কিন্তু একটা রাজনৈতিক একটা ইয়ে চলে আসতে পারে। আমি জানি না, কারোর মধ্যে মাথার মধ্যে হয়তো কিছু থাকলেও থাকতে পারে, কারণ লোকজন বেশি দেখলে তখন মানুষের ক্যারেক্টার কিন্তু আসল রূপ কিন্তু বের হয়ে আসতে চায়। তো যাই হোক, আমরা আশা করব যে শিক্ষকরা আমাদের সম্মানিত সমাজে সম্মানিত পেশার মানুষ, তারা তাদের যে যৌক্তিক দাবি এগুলো সরকারের সাথে আলাপ আলোচনা করে তারা তাদের দাবিটা আদায় করে নেবেন। তবে এখন সরকার প্রধানও এখন দেশে নেই, এই অবস্থায় আসলে কিভাবে কি করবেন সেটা অপেক্ষা করতে হবে। ওনাদেরকে ধৈর্য ধরতে হবে। নিশ্চয়ই সবাইকেই ধৈর্য ধরতে হবে। জিয়াউল কবির সুমন, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ৭১ জার্নালে। একই সঙ্গে মোহাম্মদ মাসুদ আলম, আপনাকে ধন্যবাদ জানাই, এবং অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, আপনাকে ধন্যবাদ, গভীর রাতে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাই এতক্ষণ ৭১ জার্নালে সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি। সঙ্গে পাবো আশা করি।